প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোই রয়েছ। আমিও ভালো আছি। আজকে আবার আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। আমরা গত ক্লাসে হিসাব বিজ্ঞান বিষয়ের রেয়ামের অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমি গত ক্লাসে তোমাদের দুটি সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম। আশা করি তোমরা দুটি সৃজনশীল প্রশ্ন সমস্যার সমাধান করেছ। আজকে আমরা সরাসরি চলে যাব এই অধ্যায়েরই বোর্ডের সমস্যা নিয়ে। আজকে আমরা কুমিল্লা বোর্ডের 2019 সালের 8 নং সৃজনশীল রেয়ামেল অধ্যায়ের থেকে নির্বাচিত সমস্যাটাই সমাধান করব। তোমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি নাও এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে মনোযোগ সহকারে বসো। তাহলে আমরা প্রথমেই 2019 সালের সৃজনশীল প্রশ্নটি জেনে নিই। তোমাদের সুবিধার জন্য আমি বোর্ডের পাশে উদ্দীপকটি দেখাচ্ছি। তোমরা তোমাদের নিজ নিজ খাতায় উদ্দীপকটি সুন্দর করে আলাদা একটা পেজে লিখো। তারপরে আমরা ওই উদ্দীপক নিয়েই সমাধান করব। তোমরা এই উদ্দীপকটি সুন্দর করে নিজ নিজ খাতায় লিখে নিতে পারো এবং আমি এখন তোমাদেরকে উদ্দীপকটি বুঝিয়ে দিচ্ছি। তোমরা তো জানো খতিয়ান এর ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত গুলো নিয়েই রেয়ামেল প্রস্তুত করতে হয়। এখানে কতগুলো খতিয়ান উদ্বৃত্ত দেওয়া আছে। আমরা এই খতিয়ান উদ্বৃত্ত গুলোর আলোকে আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর তৈরি করব। তাহলে আমরা প্রথমে উদ্দীপকটা একটু জেনে নিই, তারপর প্রশ্নগুলো জেনে নেব। এখানে দেওয়া আছে ক্রমিক 1 নম্বরে আছে ক্রয় 7 লক্ষ টাকা, মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য 4 লক্ষ টাকা, মূলধন 2,50,000 টাকা, অফিস সরঞ্জাম 75,000 টাকা, শিক্ষানবিশ স্যালামি 95,000 টাকা, উপভাড়া 8,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 1,50,000 টাকা, 10% ব্যাংক ঋণ 2,20,000 টাকা, অবিক্রিত মজুদ পণ্য সমাপনী 3 লক্ষ টাকা, অগ্রিম খরচ 30,000 টাকা, বকেয়া টেলিফোন বিল 35,000 টাকা, প্রাপ্ত কমিশন 1 লক্ষ টাকা, যন্ত্রপাতি 6,50,000 টাকা, বিক্রয় 12 লক্ষ টাকা এবং সর্বশেষ সাধারণ খরচ 2,75,000 টাকা। শিক্ষার্থীরা, তোমরা দেখো আমাদের উদ্দীপকে মোট 15টি খতিয়ান উদ্বৃত্ত রয়েছে। এই 15টি খতিয়ান উদ্বৃত্ত থেকে আমরা রেয়ামিলের ডেবিট এন্ট্রিগুলো এবং ক্রেডিট এন্ট্রিগুলো আলাদা করব এবং প্রশ্নের আলোকে আমরা উত্তর তৈরি করার চেষ্টা করব। তাহলে আসি, এখন আমরা আমাদের প্রশ্নে কি চেয়েছে। প্রশ্নের কথা চেয়েছে জনাব শাহিনের ব্যবসায়ের সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। সমন্বিত ক্রয়, আমরা রেয়ামেল অধ্যায়ের প্রথম দিক থেকে সমন্বিত ক্রয় সম্পর্কে জেনেছি। সমন্বিত ক্রয় নির্ণয়ের একটি সূত্র রয়েছে। আমরা অঙ্ক বা উত্তর তৈরি করার আগে সূত্রটি সম্পর্কে জেনে নিতে পারবো। খতে চেয়েছে উক্ত ব্যবসায়ের চলতি সম্পদ
ও স্থায়ী সম্পদের পার্থক্য নির্ণয় করো। তাহলে এই যে 15টি উদ্বৃত্ত রয়েছে, এই 15টি উদ্বৃত্তের মধ্যে চলতি সম্পদগুলো আমরা উদ্দীপক থেকে দেখে নেব এবং স্থায়ী সম্পদগুলো উদ্দীপক থেকে দেখে নিতে পারবো। তখন আমরা আলাদা কলামে করব এবং সর্বশেষ উক্ত প্রতিষ্ঠানের একটি রেয়ামিল প্রস্তুত করো। রেয়ামিল প্রস্তুত করা মানে খতিয়ান উদ্বৃত্ত নিয়ে রেয়ামিলের যে নির্দিষ্ট চক রয়েছে তার আলোকে আমরা তৈরি করব। চলো এখন আমরা কয়ের উত্তরটা তৈরি করি। সবাই কয়ের জন্য কিভাবে চক অঙ্কন করতে হবে বা কিভাবে উত্তরটা তৈরি করবে তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদেরকে বোর্ডে অঙ্কটা সমাধান করে দিচ্ছি। তাহলে দেখো আমরা কয়ের জন্য চক অঙ্কন করেছি, আশা করি তোমরাও চক অঙ্কন করেছো। আমার গড়ের সাথে তোমরা মিলিয়ে নাও। আমাদের প্রশ্ন উত্তর হবে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করা। তাহলে সমন্বিত ক্রয়ের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে হয়, আমরা প্রথম দিক থেকে একটি সূত্র জেনেছি যে কি, দেখো সমন্বিত ক্রয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য এর সাথে যোগ করব নেট ক্রয়। তাহলে প্রারম্ভিক ক্রয়ের সাথে আমরা নেট ক্রয় যোগ করব। তাহলে নেট ক্রয় কিভাবে হবে, আসল ক্রয় মূল্য থেকে যদি কোনো ফেরত থাকে, ক্রয় ফেরত থাকে, সেটা বিয়োগ দেব। এই আর তেমন কিছু না। তাহলে ক্রয়ের সাথে ক্রয় ফেরতটা বিয়োগ দেব, বিয়োগ দেওয়ার পরে যা থাকবে সেটাই হবে আমার নেট ক্রয়। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নেট ক্রয় যোগ করব, যোগ করে যাই পাবো তার থেকে অবিকৃত মজুত পণ্য বিয়োগ করব। খেয়াল রাখবে তোমরা, অবিকৃত মজুত পণ্যের আরো একটি নাম রয়েছে, সেটি হলো সমাপনী মজুত পণ্য। তাহলে আসি, আমরা অঙ্কে চলে আসি। আমরা যথারীতি কয়ের মতো কয়ের জন্য ঘর করেছি যে বিবরণ টাকা টাকা। তাহলে আমরা আগে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য বের করব। এখানে প্রারম্ভিক মজুত পণ্য কি আছে দেখো, কত আছে, এই যে দেখতে পাচ্ছ মজুত পণ্য 1/1/18 4 লক্ষ টাকা, এটাই প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে আমরা লিখব প্রারম্ভিক না লিখতে যেহেতু উদ্দীপকে প্রারম্ভিক নাই, আমরা তারিখ দিয়ে লিখব মজুত পণ্য ব্র্যাকেটে লেখো 1/1/2018। এটা হলো আমার প্রারম্ভিক মজুত পণ্য 4 লক্ষ টাকা লিখলাম। এরপর আমরা ক্রয় বা নেট ক্রয়, এখানে আমরা তো উদ্দীপক আগে পড়েছি, ক্রয় থেকে বিয়োগ যাওয়ার মতো কোনো উদ্বৃত্ত আমাদের চোখে আসে নাই, পড়ে নাই। সুতরাং তাহলে আমরা সরাসরি ক্রয়তে চলে যেতে পারি। ক্রয় কত দেখে নাও, ক্রয় 1 নম্বরে আছে 7 লক্ষ, ক্রয় 7 লক্ষ যোগ ক্রয় 7 লক্ষ। তাহলে আমরা ক্রয় এবং প্রারম্ভিক মজুত যোগ করব, যোগ করলে কত হবে 11 লক্ষ। কিভাবে দেখো, শূন্যগুলো শূন্য বসে দিলাম, 7 আর 4 যোগ করে 11 পেলাম। এখান থেকে বাদ যাবে, বাদ সমাপনী বা এটার অপর নাম অবিকৃত, তোমরা দুইটাই শিখে নাও। অবিকৃত মজুত পণ্য কত দেখে নাও। অবিকৃত মজুত পণ্য কোথায় আছে দেখো তোমরা, এই যে 9 নম্বরে দেখো 3 লক্ষ টাকা। আমরা 3 লক্ষ টাকা বিয়োগ দেব, বিয়োগ দেওয়ার পরে এই যে বাদ লিখেছি, বাদ বা বিয়োগ একই কথা। তাহলে 11 থেকে 3 গেলে কত 8, আর শূন্যগুলো তো যথারীতি বসেই যাবে, তার মানে 8 লক্ষ টাকা। ক্লোজিং লাইন দাও, ঠিক এই টাকার নাম দিয়ে দাও, কি লিখবা, সমন্বিত
সমন্বিত ক্রয়ের পরিমাণ। সুন্দর, চমৎকার। এই কয়ের উত্তর আমরা করে ফেলছি। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। তোমরা বাসা আবার প্র্যাকটিস করবা। আমরা এখন চলে যাব খতে। খয়ের জন্য সবাই প্রস্তুতি নাও এবং প্রশ্নটা পড়ে বুঝে নাও। আমি খয়ের ছক করছি, তোমরা খয়ের জন্য ছক করো। শিক্ষার্থীরা দেখো, আমাদের ক্ষয় এসে চলতি সম্পদ ও স্থায়ী সম্পদের পার্থক্য। তাহলে আমরা কি করব, আমাদের এই যে উদ্দীপক রয়েছে বা ক্ষতিয়ন উদ্বৃত্তগুলো রয়েছে, ক্ষতিয়ন উদ্বৃত্তগুলো থেকে চলতি সম্পদগুলো বেছে বেছে চলতি সম্পদ কলামে লিখবো, আর স্থায়ী সম্পদগুলো স্থায়ী সম্পদ কলামে লিখবো। লিখার পরে আমরা পার্থক্য নির্ণয় করব। দেখো আমরা কিভাবে করি, তোমরাও খাতা সেইভাবে লিখো। আমরা চলতি সম্পদ স্থায়ী সম্পদ খোঁজ করবো, তাই না? তাহলে আমার উদ্দীপকে কি আছে? ক্রয়, বিক্রয়, মূলধন, এই অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম কিন্তু আমার স্থায়ী সম্পদ। তাহলে তোমরা সিরিয়ালি আমরা দেখছি 1 2 3, এখানে আমার কোনো সম্পদ নাই। 4 নাম্বার আমার অফিস সরঞ্জাম রয়েছে, নিঃসন্দেহে এটি স্থায়ী সম্পদ। তোমরা লিখো স্থায়ী সম্পদ, লিখো। কি লিখবে? অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম কত দেখে নাও। অফিস সরঞ্জাম হলো ৭৫,০০০ টাকা। আমরা 1 নম্বর কলামে লিখব। এরপর আসি শিক্ষানুষ্ঠান সালামি না, উপহারা না, ব্যাংক জমাকৃত না, ঋণ না, অবিকৃত মজুত পণ্য। অবিকৃত মজুত পণ্য অপর নাম সমাপনী মজুত পণ্য। আর সমাপনী মজুত পণ্য কারবারের সম্পদ। কিভাবে? যেহেতু এই পণ্যটা আমি পূর্বে ক্রয় করেছিলাম, বছরের শেষে আমার প্রতিষ্ঠানে এই পণ্যটা অবিকৃত অবস্থা রয়ে গেছে, তাহলে পরবর্তী বছরে আমি এই পণ্য নিয়ে আবার ব্যবসা করতে পারবো। যেহেতু এই পণ্যটা বিক্রি হয় না, সেহেতু এটা আমার সম্পদ এবং এই সম্পদের নাম হবে অবিকৃত মজুদ। এবং চলতি সম্পদে লিখতে হবে অবিকৃত মজুদ পণ্য। আগে বলেছি তোমাদের বুঝার সুবিধার জন্য এটা সমাপন মজুদ পণ্য দিলে দিতে পারবে, ভয়ের কিছু নাই। কত টাকা দেখে নাও? 3 লক্ষ টাকা। অনেক টাকা, তাই না? 3 লক্ষ টাকা। অগ্রিম খরচ। অগ্রিম যে খরচটা তুমি করেছ তোমার প্রতিষ্ঠানের পক্ষে, তাহলে পরবর্তীতে তুমি সেবা পাবে, কিন্তু আর কোনো খরচ পরিশোধ করতে হবে না। তাহলে সেটাও তোমার চলতি সম্পদে ধরে নিতে পারো। তাহলে অগ্রিম সম্পদ কত? 30,000 টাকা। লিখে নাও সবাই। অগ্রিম খরচ 30,000 টাকা লিখলাম। আসি বকেয়া টেলিফোন বিল। এটা আমার সম্পদে পড়ে না, তাই প্রাপ্ত কমিশন। যন্ত্রপাতি, এটা আমার সম্পদ, নিঃসন্দেহে সম্পদ। 6,50,000 লিখো সবাই। যন্ত্রপাতি কত? 6,50,000। এরপরে দেখো বিক্রয় না, সাধারণ খরচ না। তাহলে আমরা 15টি লেনদেন থেকে এ পর্যন্ত এগুলো দুটি উদ্বৃত্ত পেয়েছি, চলতি সম্পদের দুটি পেয়েছি, স্থায়ী সম্পদের যোগ করো 3,30,000। ক্লোজিং লাইন দাও। যোগ করো 6 লক্ষ, 7,25,000। ক্লোজিং লাইন দাও। এই যে ক্লোজিং লাইন দিলে, তাহলে এই 3,30,000 নাম কি হবে? চলতি সম্পদের পরিমাণ। চলতি
সম্পদ, এটাকে একটা বক্স দিতে পারো সুন্দরের জন্য। এটা হবে আমার স্থায়ী সম্পদ। ঠিক চলতি সম্পদ বরাবর নিচে লেখো স্থায়ী সম্পদ। এগুলো বোল্ড করে লিখলেও লেখা যায়। তাহলে আমরা চলতি সম্পদ পেলাম, স্থায়ী সম্পদ পেলাম, কিন্তু আমাদের উত্তর হয় নাই। আমাদের কাছে চেয়েছি কিন্তু উভয় প্রকার সম্পদের পার্থক্য। এখন দেখতে পাচ্ছ তোমরা চলতি সম্পদের পরিমাণ 3,30,000, স্থায়ী সম্পদের যোগফল 7,25,000। তাহলে আমার স্থায়ী সম্পদের যোগফল বেশি, তাহলে আমরা পার্থক্য নির্ণয় করে ফেলবো। কিভাবে দেখো, পার্থক্য কি দেব, স্থায়ী সম্পদ বিয়োগ চলতি সম্পদ। আমরা বড় ফিগারটা আগে লিখব, বিয়োগ 3,30,000। শিক্ষার্থীরা তোমরা নিজেরা ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করে দাও, কত হবে দেখো। বিয়োগ করলে কত হবে দেখো। এখন আমি তো বিয়োগ করতে আছে, আমরা 3টা শূন্য আগে নামাই ফেলব। এরপরে দেখো 5, এখানে শূন্য, 5 এর 5, 2, 3, 12 ধরো 9, 6, 3,95,000। দেখো যদি ভুল না হয় তাহলে আমাদের পার্থক্য হবে 3,95,000 টাকা। এই হলো আমাদের চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদের পার্থক্য। আশা করি তোমরা ভালোই বুঝতে পেরেছো। আমরা এরপরে যাব ঘতে। ঘতে চেয়েছি উক্ত প্রতিষ্ঠানের জন্য একটি রেয়ামিল প্রস্তুত করতে হবে, তাই না? তোমরা রেয়ামিলের ঘর তোমরা জানো এবং একটি রেয়ামিলের ঘর প্রস্তুত করো। আসো তাহলে আমরা এখন গয়ের সমাধানটি করে নিই। তাহলে আগে তো আমরা জেনেছি গয়ে চেয়েছে আমাদের কাছে শাহিন, জনাব শাহিনের ব্যবসা প্রতিষ্ঠানের একটি রেয়ামিল প্রস্তুত করো। তাহলে আমরা রেয়ামিলের জন্য একটি ছক অঙ্কন করেছি। এই ছকটি অনুযায়ী আমরা খতিয়ান উদ্বৃত্তগুলো পোস্টিং করব। তাহলে রেয়ামিল তৈরির নিয়ম তো আমরা জানি যে খতিয়ান উদ্বৃত্তের যে উদ্বৃত্তগুলো ডেবিটে বসবে সেই উদ্বৃত্তগুলো রেয়ামিলে ডেবিটে বসাবো এবং যে উদ্বৃত্তগুলো ক্রেডিটে বসবে সেগুলো ক্রেডিটে বসাবো। তাহলে প্রথম উদ্বৃত্ত ক্রয় 7 লক্ষ। বলো, তোমরা তো জানো ক্রয় সব সময় ডেবিট উদ্বৃত্ত নির্দেশ করে। ক্রয় সব সময় ডেবিট উদ্বৃত্ত নির্ণয় করে। ক্রয় হিসাব 7 লক্ষ টাকা ডেবিট উদ্বৃত্ত। 2 মজুদ পণ্য, এটা প্রারম্ভিক মজুদ পণ্য, তাও ডেবিট উদ্বৃত্ত 4 লক্ষ টাকা। 2 মজুদ পণ্য ব্র্যাকেটে লেখো 2018। টাকাটা দেখে লেখো 4 লক্ষ টাকা। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবা। 3 মূলধন, এটা ক্রেডিট এন্ট্রি। 3 মূলধন, মূলধন কারবারের মালিকানা সত্ত্ব নির্দেশ করে। মূলধন হিসাব এটা নিঃসন্দেহে ক্রেডিট এন্ট্রি, তোমরা জানোই। কত লিখবো আমরা? 2,50,000। তাহলে ডেবিটে ফাঁকা, ক্রেডিটে লেখো 2,50,000। 4 অফিস সরঞ্জাম, ডেবিট এন্ট্রি। 4 অফিস সরঞ্জাম। দেখো টাকার পরিমাণ কত দেখিনি, 75,000 টাকা ডেবিট। 5 দেখো লেনদেন শিক্ষানবিশ সালামি 95,000 টাকা। 5 শিক্ষানবিশ সালামি কত দেখো 95,000 টাকা। শিক্ষানবিশ সালামি এটা আমার আয়। আয় হলে ক্রেডিট
উদ্বৃত্ত নির্ণয় করে উপভাড়া ৮০,০০০, এটাও ক্রেডিট। উপভাড়া ৮০,০০০ ক্রেডিট। উপভাড়া ক্রেডিট কত টাকাতে লিখবো? ৮০,০০০ ক্রেডিটে লিখবো। এরপর লেখো ব্যাংক জমা অতিরিক্ত ১,৫০,০০০, এটাও ক্রেডিট। ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত। খেয়াল রাখবা, ব্যাংক জমা অতিরিক্তের ইংরেজি নাম ব্যাংক ওভারড্রাফট। কোন কোন উদ্বৃত্তে ব্যাংক জমা অতিরিক্ত থাকবে, কোন কোন উদ্বৃত্তে ব্যাংক ওভারড্রাফট থাকবে। তাহলে তোমরা বুঝে নেবে যে একই না, দুই ভাবে লিখতে পারা যায়। ১,৫০,০০০ ক্রেডিট উদ্বৃত্ত। ব্যাংক ঋণ ২,২০,০০০, ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ ২,২০,০০০, তা ঋণ সবসময় দায় ক্রেডিট। দায় বুঝালে ক্রেডিট। আগে আমরা শিখেছি এগুলো অবিকৃত মজুত পণ্য, এটা সমাপনী মজুত পণ্য। অবিকৃত মজুত পণ্য এর অপর নাম সমাপনী মজুত পণ্য। আমরা জানি যে সমাপনী মজুত পণ্য রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না, সুতরাং এটি রেয়ামিল আসবে না। অগ্রিম খরচ, অগ্রিম খরচ, অগ্রিম খরচ কত দেখো? অগ্রিম খরচ ৩০,০০০ টাকা ডেবিট। ডেবিট দিকে দাও। বকেয়া টেলিফোন বিল, এটা হবে তোমার দায়। দায় হলে রেয়ামিলে ক্রেডিটে পড়বে। বকেয়া টেলিফোন বিল কত টাকা দেখো? ক্রেডিটে লিখতে হবে আমরা ৩৫,০০০ টাকা। তাহলে ৩৫,০০০ টাকা ক্রেডিটে লিখলাম। প্রাপ্ত কমিশন, এটাও ক্রেডিট। প্রাপ্ত কমিশন ক্রেডিট। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত যা পাওয়া গেছে, যে কমিশনটা পাওয়া যায় বা মালিক পেয়েছে, এটি প্রতিষ্ঠানের জন্য আয়। আয় দিলে ক্রেডিট। প্রাপ্ত কমিশন ১,০০,০০০ টাকা। যন্ত্রপাতি, এটা ডেবিট। সম্পদ ৬,৫০,০০০ টাকা। যন্ত্রপাতি ডেবিট ৬,৫০,০০০ টাকা। বিক্রয় ক্রেডিট ১২,০০,০০০ টাকা। বিক্রয়, বিক্রয় করলে কারবারে নগদ অর্থের আগমন ঘটে, কারবার আয় বুঝা, এই জন্য ক্রেডিট হবে ১২,০০,০০০ টাকা। সাধারণ খরচ ২,৭৫,০০০। খরচ, খরচ যখন বলেছে তখন তো সেটা বুঝো ব্যয়। ব্যয় হলে ডেবিট। সাধারণ খরচ, সাধারণ খরচ কত হবে? ২,৭৫,০০০ টাকা। এখন তোমাদের কাজ হবে, আমাদের এখানে আছে ১৫টি উদ্বৃত্ত। ১৫টি উদ্বৃত্তের মধ্যে থেকে একটি উদ্বৃত্ত আমাদের রেয়ামিলে আসে নাই, যেটি হলো অবিকৃত মজুত পণ্য। আর ১৪টি এন্ট্রি এসছে, ১ থেকে ১৪ এসছে। তোমরা একটু চোখ দিয়ে ভেরিফাই করো যে ডেবিট এন্ট্রি গুলো ডেবিটে, ক্রেডিট এন্ট্রি গুলো ক্রেডিটে ঠিক মতো আসছে কিনা। এই হলো কথা। তাহলে ক্রয় ডেবিট, মজুত পণ্য ডেবিট, মূলধন ক্রেডিট। মূলধন মানে এটা। অফিস সরঞ্জাম ৭৫,০০০ ডেবিট, শিক্ষানবিশ সালামি ৯৫,০০০ ক্রেডিট,
উপভাড়া ৮০,০০০ ক্রেডিট, ব্যাংক জমা অতিরিক্ত ১,৫০,০০০ ক্রেডিট, ব্যাংক ঋণ ২,২০,০০০ ক্রেডিট, অগ্রিম খরচ ৩০,০০০ ডেবিট, বকেয়া টেলিফোন বিল ক্রেডিট। তাহলে আমরা এখানে একটা হাইফেন দেব, এগুলোকে একটা হাইফেন দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রাপ্ত কমিশন ক্রেডিট ১,০০,০০০ টাকা, যন্ত্রপাতি ৬,৫০,০০০ ডেবিট, বিক্রয় ১২,০০,০০০ টাকা ক্রেডিট এবং সাধারণ খরচ ২,৭৫,০০০ ডেবিট। আমরা এতটুকু করেছি, এখন আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে দেখো এই ৩টা শূন্য কমন আছে, আমরা ৩টা শূন্য কমন যোগ করে বসাই দেব। ৫ ১০ ১০ শূন্য হাতে আমার ১, ১ ৫ ৬ ৯ ১৫ ২০ ২৩ ২৮ ২৯ ৩০ ৩৩ ৩৩ ৩ হাতে ৩ ৫ ৬ ৭ ৮ ৯ ৯ আর ১২ ২১ ২১,৩০,০০০ ২১,৩০,০০০। এই ২১,৩০,০০০ টাকা যদি তোমার যোগফলে মিলে তাহলে উত্তরটা সঠিক। তাহলে আমরা ২১,৩০,০০০ এখন ডেবিট দিয়ে যোগ করব। ৩টা শূন্য বসাই দেব আমরা। চতুর্থ সংখ্যা হলো ৫, ৫ ৫ ১০ হাতে আমার ১, ৮ ৮ ৩ ১১ ১৬ ১৬ সাথে ২৩ ২৩ ৩ হাতে আমার ২ ২ এর সাথে ৯ ৯ ১৩ ১৩ আর ৬ কত বলো? ২১ ২১ আর ২ ২৩ না ১৩ ১৩ আর ৬ ১৯ ১৯ আর ২ ২৩। আবার যোগ করি ৫ ৫ ৫ ১০ হাতে আমার ১ ১ এর সাথে ৮ ৮ ৩ ১১ ১১ আর ৫ এ ১৬ ১৬ এর সাথে ২৩ হাতে আমার ২ ২ এর সাথে ৯ ৯ এর ১৩ ১৩ আর ৬ এ ১৯ ১৯ আর ২ এ ২১। এখানে মিলেছে ২১,৩০,০০০। তাহলে আমার ডেবিট ক্রেডিট সমান হয়েছে। তাহলে সুতরাং এখানে লিখে দিতে পারি রেয়ামিলের যোগফল এতটুকু আমরা বুঝতে পেরেছি। আমরা রেয়ামিল অধ্যায়ের মোটামুটি সৃজনশীল নিয়ে যথেষ্ট বুঝার চেষ্টা করেছি। আমরা আগামী ক্লাসের জন্য আমি তোমাদের 2টা বাড়ির কাজ দেব। এর সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখছি যে হিসাব বিজ্ঞান বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রয়েছে, সেটা 10ম অধ্যায় আর্থিক বিবরণী। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আর্থিক বিবরণী নিয়ে শুরু করব। তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকবে। সে সাথে রেয়ামিল থেকে আমি 2টি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও। 2টি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজগুলো তোমরা লিখে নাও, সবাই খাতায় লিখে নাও। কারণ তোমরা বাড়ির কাজ যদি প্র্যাকটিস না করো তাহলে শুধু আমার সাথে ক্লাসে অঙ্ক করলে তোমাদের ডেভেলপ হবে না। বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ হবে বরিশাল বোর্ড 2019। বাড়ির কাজ লিখো, বাড়ির কাজ বরিশাল বোর্ড 2019 এর 8 নং সৃজনশীল না 9 নং সৃজনশীল। বরিশাল বোর্ড আর সিলেট বোর্ড সিলেট বোর্ড 2019 এর 12 নং
সৃজনশীল। তোমরা আজকে এতটুকুই থাকুক, আমরা আগামী ক্লাসে আর্থিক বিবরণ নিয়ে আলোচনা করব। ততদিনে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকো, এই আশা ব্যক্ত করে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে।